আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের পঞ্চ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্যর অনুশীলনী সমাধান। পৃষ্ঠা নম্বর হচ্ছে 29। তো চলো আমরা দেখি একে একে শুরু করি। দেখো, প্রথমে রয়েছে নিজে করি একে রয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। দেখো এখানে কত রয়েছে। এক নম্বরে বলছে 12 বিয়োগ 7 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকানো গুণন 2 মাইনাস 2 ইকুয়াল টু কত। এখানে আমাদের হিসাব করে দেখতে হবে কত আসবে। আমরা আমরা গুণনের ক্ষেত্রে আমাদের কিছু বেসিক জানি যে গুণ আর ভাগ থাকলে সেগুলোর কাজ আগে করতে হয়, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ, এবং যদি ব্র্যাকেটের কাজ থাকে প্রথমেই করতে হয় প্রথম ব্র্যাকেটের কাজ। তো চলো আমরা এটা রাফ দেখে নেই। দেখো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। 12 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 5। দেখো এখন এই পাশেগুলো আমরা কোনো পরিবর্তন না করে যা আছে হুবহু বসিয়ে দিব। এরপরে দেখো কি রয়েছে এখানে, গুণন এবং বিয়োগ। আমরা জানি কি গুণন এবং বিয়োগের ক্ষেত্রে কোনটির কাজ আগে করতে হয়? গুণনের কাজ। তাহলে আমরা গুণনের কাজ করেছি 5 দুগুণে 10 এবং মাইনাসের 2 যেমন আছে তেমনি বসিয়ে দিয়েছি। এখন শুধু একটা চিহ্ন আছে বিয়োগ। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 8। তাইলে আমাদের এক নম্বরের উত্তর হচ্ছে খ, 8। দেখো 2 নম্বর রয়েছে কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়। এটা আমরা কিভাবে বের করব? দেখো কতগুলো 50 টাকা মিলে 2000 টাকা হয়। সেক্ষেত্রে আমরা 2000কে 50 দিয়ে ভাগ করব। 50 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 2000কে 50 দিয়ে ভাগ করলে প্রথমে 4 বার যায়, 4 বার দিলে কত হয়? 4 50-এ 200। তাহলে কাটাকাটি করলে শূন্য থাকে, শূন্য নিয়ে আসলাম। 50 শূন্যের মধ্যে কয়বার যায়? 0 বার যায়, শূন্য দিয়ে অঙ্ক শেষ। অথবা তোমরা আরেকটা নিয়ম আছে যে দুটি অঙ্ক মিলে যদি শূন্য আসে সেক্ষেত্রে পরের শূন্যগুলো শুধু ফলের সাথে যোগ করে দিতে হয়। তাহলে কত আসবে? 40। দেখো তাহলে 2 এর কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়? 40টি 50 টাকার নোট মিলে হয় 2000 টাকা। দেখো 3 নম্বর রয়েছে জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো। 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? দেখো 32 টাকা দিয়ে 4টি কলম কিনেছে। তাহলে যেহেতু আমাদের 15টা বের করতে বলছে, তাহলে প্রথমে আমরা একটা কলমের দাম বের করব। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব? দেখো দেখো 4টি কলমের দাম যদি 32 টাকা হয় তাহলে একটি কলমের দাম কত? দেখো 4টের দাম 32 হলে একটির দাম অবশ্যই কম হবে। তাহলে ভাগ, কম হলে ভাগ হয়। 32 ভাগ 8 টাকা সমান সমান 8 টাকা। তাহলে আমাদের এখন কতগুলা বের করতে বলছে? দেখো 15টি কলম কিনতে কয় টাকা লাগবে। তাহলে আমরা একটি কলমের সাথে 15টি কলমের দাম গুণ করব। তাহলে 15 গুণন 8 120 টাকা। তাইলে আমাদের 3 নম্বরের উত্তর হচ্ছে 120 টাকা। দেখো 4 নম্বর রয়েছে 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? দেখো এখানে 3 আর 4 প্রায় একই রকম। 1 ডজন মানে কি? 1 ডজন মানে হচ্ছে 12টি, তাই না? তার মানে আমরা কি বলতে পারি যে 12টি পেন্সিলের দাম 48 টাকা। দেখো এই অঙ্কটা তোমরা কিভাবে করতে পারো? দেখো এই যে আমরা জানি 1 ডজন 12টি, তাহলে 12টি পেন্সিলের দাম 48 টাকা। সুতরাং একটি পেন্সিলের দাম দেখো 12টির দাম 48 টাকা হলে একটির দাম অবশ্যই কম হবে, আর কম হলে কি হয়? ভাগ হয়। তাহলে 48 ভাগ 12 কত হয়? 4। তাহলে আমাদের কয়টার কথা বলছে? এখন আমরা 8টার দাম বের করতে বলছে। তাহলে 8টি পেন্সিলের দাম 8 রে 4 দিয়ে গুণ দিলে 4 8 32 টাকা। তাহলে উত্তর কত হবে? 32 টাকা। আমাদের যদি বলতো 8টির পরিবর্তে 10টি বের করতে, তাহলে এখানে শুধু 8-এর পরিবর্তে 10 দিতাম, তাহলে আমাদের জাস্ট সেটাই উত্তর হইতো। আশা করি তোমরা বুঝছো। দেখো এরপরে কি রয়েছে 5 নম্বর, 334টি আম 15 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারি? আমরা 334টি আমকে 15 দিয়ে ভাগ করব। তাহলে দেখো ভাগ করতে পারো আশা করি। দেখো ভাগ করলে 15 দিয়ে 334কে ভাগ করব, ভাগ করলে ভাগফল আসে 22
এবং ভাগশেষ আসে 4। আমাদের প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে কয়টি আম অবশিষ্ট থাকবে। দেখো ভাগফল মানে কি? ভাগফল 22, তার মানে প্রত্যেকে 22টা করে আম পেয়েছে। পাওয়ার পরও 4টা আম অবশিষ্ট রয়েছে। যদি এখানে শূন্য থাকতো তার মানে কোনো আম অবশিষ্ট থাকতো না। তো যেহেতু 4 ভাগ শেষ রয়েছে তার মানে এতগুলো আম অবশিষ্ট রয়েছে, তাইলে ভাগ করে দিলে 4টি আম অবশিষ্ট থাকবে। দেখো 6 নম্বর, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। কন্যার বয়স 15 বছর। 10 বছর পর মাতার বয়স কত হবে? দেখো মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, তার মানে কি? কন্যার বয়স যদি 10 বছর হয় তাহলে মাতার বয়স 10কে 3 দিয়ে করলে 30, তার মানে 30 বছর। দেখো এখানে তাহলে আমরা অঙ্কটা এটা কিভাবে করব? দেখো কন্যার বয়স দেওয়া 15 বছর আর মাতার বয়স হচ্ছে কন্যার বয়সের 3 গুণ। তাহলে আমরা ওইটা সহজ নিয়মে করতে পারি। দেখো মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, তাহলে কন্যার বয়স 15 বছর, মাতার বয়স 15 গুণন 3, যেহেতু কন্যার বয়সের 3 গুণ তাই 15 গুণন 3, 3 15 45 বছর। আমাদের বলছে 10 বছর পর মাতার বয়স কত? 10 বছর, তার মানে শুধু 10 যোগ করব। 10 বছর পর মাতার বয়স 45 যোগ 10 বছর সমান সমান 55 বছর। দেখো তাহলে গ নম্বর 55 বছর। আশা করি এখানে 10-এর পরিবর্তে 20 দিলেও তোমরা পারবে, অথবা এখানে কন্যার বয়স 5 গুণ করে দিলেও তোমরা পারবে। তারপরে দেখো 7 নম্বরে 5 গুণ 6 ভাগ 2, একটা ভাগ খালি ঘর, 6 গুণ 6 মাইনাস 6। গাণিতিক বাক্যটি ফাঁকা ঘরে নিচের কোন চিহ্ন বসবে? অর্থাৎ এটা দুইটা হিসাব করলে সমান হবে না কোনটা বড় হবে কোনটা ছোট হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা চলো রাফ করি। দেখো 7 নম্বর 5 গুণ 6 ভাগ 2। আমরা গুণ আর ভাগের ক্ষেত্রে কোনটার কাজ আগে করি? তোমাদের বই অনুযায়ী নিয়ম হচ্ছে যে যেটা বাম পাশে থাকে সেটার কাজ আগে করতে হয়। তো এখানে একটা কাজ করলেই হয়, সমস্যা নেই। দেখো গুণ আর ভাগের মধ্যে আমরা এখানে ভাগের কাজটা আগে করেছি। 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তারপরে 3 5 15, অথবা তোমরা যদি আগে বাম পাশ থেকে করো, দেখো 5 6 30 আর 2 দিয়ে ভাগ করলে 15, একই ফল আসে। আর এই পাশে গুণ আর বিয়োগের ক্ষেত্রে কোনটা করা লাগে? আগে গুণের কাজ করতে হয় তারপরে বিয়োগের কাজ। তাহলে 6 6 36 বিয়োগ 6 সমান 30। দেখো 15 আর 30-এর মধ্যে বড় কে? বড় হচ্ছে এটা, লেস দ্যান ইকুয়াল, তার লেস দ্যান। তাহলে যেটা বড় সেটার দিকে হচ্ছে 2 কাল থাকে আর যেটা ছোট সেখানে 1 কাল থাকে। আমি এইভাবে মনে রাখি, তোমরা রাখতে পারো। চিহ্নটা ক নম্বর, যেটা লেস দ্যান। 8 নম্বর রয়েছে খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? খোলা বাক্য কি? আমরা জানি কি যে বাক্য সত্য না মিথ্যা প্রমাণ করা যায় না বা দেখে বোঝা যায় না সেটাকেই বলে হচ্ছে খোলা বাক্য। তাহলে এখানে দেখো সবগুলার মান দেওয়া আছে, তার মানে তো সেগুলো খোলা বাক্য না, আমরা সত্য না মিথ্যা বুঝতে পারতেছি। শুধুমাত্র খ নম্বরে একটা ক আছে, মানে অজানা রাশি আছে। অজানা রাশি থাকার মানে সেটাই হচ্ছে খোলা বাক্য। তাহলে খ নম্বর উত্তর, ক যোগ 4 সমান সমান 16। আশা করি তোমরা এখানে প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। যদি কোনোটা না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। আমরা এখন